লন্ডনে গতকাল অনুষ্ঠিত হওয়া প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এটি দেশের রাজনীতির জন্য ইতিবাচক, এর মধ্য দিয়ে কেটে যাবে রাজনৈতিক অনিশ্চয়তা। অন্যদিকে বৈঠক প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। জামায়াতে ইসলামী বলছে একটি বিশেষ দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, আর এনসিপি বলছে নির্বাচনের তারিখ বৈঠকে যতটা গুরুত্ব পেয়েছে সংস্কার ও বিচার ততটা গুরুত্ব পায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আমার মুখোমুখি হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, আমরা বর্তমান সময়ে যেমনটি দেখছি রাজপথ থেকে রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি টক শো টেবিল, সব জায়গায় এখন একটাই আলোচনা, সেটি হচ্ছে ঐতিহাসিক বৈঠক, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক। যে বৈঠকটি আসলে দুই পক্ষ, বিএনপি এবং সরকারের তরফ থেকে বলছে যে উভয় পক্ষই আসলে ফলপ্রসূ হিসেবে দাবি করছে এবং দুই পক্ষই সন্তুষ্ট। কিন্তু বৈঠক থেকে আসলে আমরা কি পেলাম? বৈঠক থেকে পেলেন যে অনিশ্চয়তার একটা কালো মেঘ জমেছিল নির্বাচন নিয়ে, সেটা থেকে মুক্তি পেলেন। অনিশ্চয়তার কালো মেঘটা কেটে গেল, টেনশন ছিল নির্বাচনটা আসলেই কি হচ্ছে 26-এ, কারণ জুন মাসটা একেবারে নির্বাচনের জন্য কন্ডিউসিভ মান্থ না। আমরা এখন জুন মাসে আছি না, গতকালকে তাপমাত্রা ছিল 42, প্রচণ্ড হিউমিডিটি। এই ধরনের গরমের মধ্যে একেবারে নেহায় ঠেকায় না পড়লে কর্মজীবী মানুষ ছাড়া আর খুব বেশি তাড়া না থাকলে, ঠেকা না থাকলে মানুষ রাস্তায় বেরোতে চায় না, ডিহাইড্রেশনের ভয় থাকে। আর নির্বাচন ভোট দেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়াবে রোদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ঝড়ের মধ্যে, অথবা প্রচণ্ড অল অড এনভায়রনমেন্টে। আমি যদি বলি একেবারেই আপনার তাপমাত্রা অনেক নিচে নেমে গিয়েছে, যেটা বলে শৈত্যপ্রবাহ, এই ধরনের সবই তো একটা বৈরী পরিস্থিতি, বৈরী আবহাওয়া। এর মধ্যে মানুষ ভোট দিতে আসে, হয়তো আসে কখন, যদি মনে কর তার এই আশাটার একটা মূল্য থাকে। মূল্যটা কি? মূল্যটা হচ্ছে আন্ডার এনি সার্কামস্টেন্সেস হি অর শি, সরকার বদলানোর, সরকার আনার, সরকারকে জবাবদিহি করার মতো জায়গায় তিনি থাকেন। কিন্তু আমাদের দেশের 54 বছরের পার্লামেন্টারি ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আমাদের দেশের যারা নির্বাচক মণ্ডলী, যারা ভোটদাতা, এই ভোটদাতাদের আকাঙ্ক্ষা আসলে কত পার্সেন্ট পূরণ হয়েছে? এবং আমাদের দেশের গণতন্ত্র তো একদিন যখন খুব ভালো নির্বাচন হয়, সে ভালো নির্বাচনের সময়ও কিন্তু গণতন্ত্রটা একদিনেরই থাকে। একদিন জনগণ, এটা আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হলাম, আমার পর্যবেক্ষণ। কারণ গোটা 5 বছর তিনি একবারই শুধুমাত্র রাজা বদলাবার বা উজির বদলাবার ক্ষমতা রাখেন, আবার নতুন করে নির্বাচিত করতে পারেন। তাতে তাদের ভাগ্যের পরিবর্তন এটা অনেক কিছু হয়, তাদের অনেক আকাঙ্ক্ষার পূরণ হয়, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর হয়। এটা আসলে তারা খুব প্রত্যক্ষ করতে পারে না, দেখে যেতে পারেননি। এবং এই জন্য 72 সালের পরে, আমাদের মুক্তিযুদ্ধের পরে যে আমরা নতুন দেশটা পেলাম, এই নতুন দেশের পরে নতুন সংবিধান হলো 73 সালে, তার নির্বাচন হলো, নতুন সংবিধান হলো। তারপরে কি এই দেশে কি আবার সে গণতন্ত্র হরণ হয়নি? আবার কি একদলীয় শাসন ব্যবস্থা আসেনি? আবারও সেই খুন গুমের রাজনীতি, যেটা রক্ষী বাহিনী, ফ্যাসিজম, এগুলো কি আপনার স্বাধীনতার পরে আমরা ফিরে পাইনি? পাকিস্তানিদের চেয়েও তো খুব খারাপ নির্বাচন হয়েছে। 70 সালে নির্বাচনও তো একটা সামরিক সরকার, ইয়াহিয়া সরকার, সেই নির্বাচনটা সে খারাপ নির্বাচন করেনি, যদিও তারা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়নি। এখন কথা হচ্ছে যে এরপরে বাংলাদেশের মানুষের জীবনে প্রতিদিন কিন্তু অপরচুনিটি আসে না, প্রতি বছর অপরচুনিটি আসে না। কখনো কখনো দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য অপরচুনিটি 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে আসে। 75 সালের 7ই নভেম্বরে সিপাহী জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হলো, একটা অপরচুনিটি আসলো। হ্যাঁ, অপরচুনিটি কিছুটা কাজে লাগানো গিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, সংবাদপত্রের স্বাধীনতা ফেরত এলো, বাক স্বাধীনতা ফেরত হলো, মুক্ত বাজার অর্থনীতি চালু হলো। আজকে বাংলাদেশের যে
আপনার অর্থনীতির ভিত্তি বলেন, আজকে যে বিলিয়ন ডলারের অর্থনীতি আপনি দেখছেন, আজকে যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখে, তাই না? বাংলাদেশের প্রায় 30-40টা সরকারি বেসরকারি, আমি এক্স্যাক্টলি জানি, ব্যবসায়ী না তো আমি বুঝি না, তো আমার ধারণা 30-40টার মতো প্রাইভেট ব্যাংক অপারেট করে বাংলাদেশে। এগুলো সবই ছিল কিন্তু ওই 75 সালের 7ই নভেম্বরের যে সিপাহী জনতার যে বিপ্লবটা হলো, সে বিপ্লবের আউটকাম। কিন্তু সেটাকে সম্পূর্ণ আমরা ধরে রাখতে পেরেছি? চুরি চামারি, দুর্বৃত্তপনা, বাটপারি, জনগণকে প্রতারণা করার মধ্য দিয়ে, গণতন্ত্র হরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নগুলো আবার ফ্যাকাশে হয়ে গেল। আবার একটা অপরচুনিটি আসলো 90-তে হোসেন মোহাম্মদের সাথে পতনের পর 9 বছরে সামরিক শাসনের বিরুদ্ধে এদেশের লড়াকু ছাত্র সমাজ, জনগণ আবার একটা প্রেক্ষাপট বদলে দিল। মানে আমি বলছি, এগুলো অপরচুনিটি আসলে প্রেক্ষিতগুলো বলছি, প্রেক্ষাপটগুলো বলছি। এবং তারপরেও কি আমাদের সমস্ত আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়েছে? না। আবার দেখবেন এই যে গত 15 বছরের স্বৈর শাসন, শেখ হাসিনার নেতৃত্বে যে 15 বছর স্বৈর শাসন, ওনাকে সাথে নিয়েই তো আমরা মানে রাজপথে ছিলাম একটা পর্যায়ে। আমরা ওনাকে সাথে নিয়েই তো আমরা প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, সমস্ত মানুষের অংশগ্রহণ, সমস্ত মানুষের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে সরকার আসবে, সরকার যাবে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হবে। তিনি ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন, ভোটাধিকার হরণ করেছেন, দিনের ভোট রাতে করেছেন, সম্পদ পাচার করেছেন, ওনার আত্মীয় স্বজন সবাই এই দেশটাকে লুণ্ঠন করেছেন, ওনাদের মন্ত্রীরা এই দেশটাকে লুণ্ঠন করে বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছিল। তো আমাদের অপরচুনিটিগুলো আবার হারিয়ে যায়, মানে অপরচুনিটি আসে, আবার অপরচুনিটি চলে যায়। আমাদের গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট কেন খেতে হয়? আপু 24-এ আবার একটা অপরচুনিটি এসেছে, নিঃসন্দেহে, এবং অনেক রক্তের বিনিময়ে, অনেক মানুষের ত্যাগের বিনিময়ে অনেকগুলো মানুষ চোখ হারিয়েছে, অঙ্গহানির ঘটনা ঘটেছে। এইটার পেছনে কি মানুষের প্রত্যাশা ছিল না বা নাই? প্রত্যাশা তো এখনো আছে। আমরা কি ঠিক আবার ঘুরে ফিরে সে আবার মানে কি বলে, সে আবার সে জবাবদিহীন শাসন ব্যবস্থা, আমরা ঘুরে ফিরে কি আবার সেই লুটেরা তন্ত্র, ঘুরে ফিরে কি আবার সেই আপনার মানে কি বলে জুলুমবাজি? নিশ্চয়ই না। মানুষ এটা প্রত্যাশা করে না, এবং আমি বিশ্বাস করি সেই জায়গাটিতে ফেরত যাবে না। এটার জন্য তো একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা দরকার। এটার জন্য রাষ্ট্র ইটসেলফ একটা প্রতিষ্ঠান, এটা একটা গণতান্ত্রিক রূপান্তর হওয়া দরকার। আপনার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, লাইক ইলেকশন কমিশন, লাইক পার্লামেন্ট, লাইক আদার যে সমস্ত আপনার অর্গানাইজেশনগুলো থাকে, এই অর্গানাইজেশনগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার, ওয়ার্ক করার মতো আপনি অ্যালাউ করবেন তাদেরকে। আপনি পুলিশকে আপনি দলীয় বাহিনীতে পরিণত করবেন না। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বিচার বিভাগ উইদাউট ফেয়ার তারা জাজমেন্ট ডেলিভারি করবে। সমস্ত ডিপার্টমেন্টগুলো তাদের ন্যায়বোধ এবং বিবেচনা থেকে তারা কাজ করবেন। মিডিয়া ঠিক একইভাবে তার দায়বোধ থেকে কাজ করবে। আমরা যদি সমস্ত জায়গাগুলোকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারি, ফ্রি করে দিতে পারি, এবং তাদের নিজেদের চিন্তা, তাদের চৈতন্য, তাদের আত্মজিজ্ঞাসার জায়গায় যদি মানে তাদের সবাই ইনক্লুডিং আমরা সবাই যদি সেই জায়গাটিতে চলে যেতে পারি, এবং রাষ্ট্র এবং সমাজে যদি প্রশ্ন করার সুযোগটা যদি অবারিত থাকে, মানে বাধাহীনভাবে আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি ইউ আর এন অ্যাঙ্কর, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনার প্রশ্ন করার রাইট থাকবে, তাই না? আপনি কেন সমস্ত নাগরিক একজন এমপিকে জিজ্ঞেস করতে পারবে, আপনি মিস্টার এমপি, আপনি তো আমার আপনাকে আমি এমপি নির্বাচিত করেছিলাম, আপনি ঢাকায় থাকেন কেন? আপনাকে কেন আমাকে ঢাকায় খুঁজতে হয়? কোনো কাজের জন্য ঢাকায় কেন যেতে হয়? আপনি কেন এলাকায় থাকেন না? আপনি চেয়ারম্যানকে বলতে মিস্টার চেয়ারম্যান, মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আপনি কেন শুক্রবারের চেয়ারম্যান হন? আর বাকি 6 দিন তো আপনাকে পাওয়া যায় না। এই যে প্রশ্ন করা, আপনি এরকম করলে তো আপনাকে আমরা ভোট দেব না, মানে অথবা আপনার বিরুদ্ধে অনাস্থা দেবো, আপনাকে আবার আমরা নামিয়ে নেব। দিস ইজ কল্ড অ্যাকাউন্টেবিলিটি। এই ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হওয়াটা জরুরি। যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বলতে পারবেন যে শহীদের স্বপ্ন পূরণ হয়েছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তো গতকালকের আপনি যে প্রস্তুতি তুলেন একটা ঐতিহাসিক বৈঠকের কথা বলেন, নিঃসন্দেহে একটা ঐতিহাসিক বৈঠক। আমাদের দেশে এই ধরনের বৈঠক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বসা বা সরকার বা পলিটিক্যাল পার্টির সাথে বসার মধ্যে যে আপনার কনফিউশন ডিফিউজ করা, টেনশনকে ডিফিউজ করা, কোটি কোটি মানুষ টেনশনের মধ্যে ছিল যে জুন মাসে যে নির্বাচনটা হবে, আসলে নির্বাচন হবে কিনা, এত গরমের মধ্যে তো নির্বাচন হতে পারে না, অত রোজার মধ্যে তো নির্বাচন হতে পারে না। তাহলে কি ইউনূস সাহেবের প্রশাসন আলটিমেটলি নির্বাচনটা ঠেলে কি মানে 26শে নভেম্বর ডিসেম্বরে নিয়ে যাবে? প্রশ্নটা ছিল আলটিমেটলি 26ও কি নির্বাচন হবে?
না এটাকে ঠেলতে ঠেলতে 27-এ চলে যাবে? এটা কি মানে ওনার সরকার কি মানে নবগঠিত একটা রাজনৈতিক অভিযোগ, আমি বলছি না যেটাই সত্য, নবগঠিত একটা রাজনৈতিক দল হয়েছে যে দলটি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনও মানে নেয়নি বা আবেদন করেছে বলে আমি জানি না, আই এম টকিং অ্যাবাউট এনসিপি। তো এই দলটির প্রতি কি ওনার কোনো আবেগ আছে, ভালোবাসা আছে? এখানে কি এদেরকে তিনি কি কোনো ফ্যাসিলিটেট করতে চান? ও মানে তাদেরকে কি বারবারন্তর পথটা খুলে দিচ্ছেন কিনা, নানা ধরনের প্রশ্ন আসতে পারে। সেগুলো সব ডিফিউজ হয়েছে গতকালকের বৈঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে। এটা ঐতিহাসিক বৈঠক এই মার্চে। আমি খুব আগ্রহের সঙ্গে শুধুমাত্র নিউজের আউটকামটা দেখছিলাম না, আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে তাদের জেস্চার দেখছিলাম। আমি মানে বডি জেস্চার বলেন, মিটিংয়ের জেস্চার ফ্রম তারেক রহমান সাইড, ফ্রম প্রফেসর ইউনূস তার সাইড থেকে অভূতপূর্ব ছিল। তারেক রহমানের তার যে দ্য ওয়ে হি ওয়াজ অ্যাপিয়ারিং, তিনি যেভাবে মিটিং স্থলে আসলেন, মানে প্রধান উপদেষ্টার সাথে আসলেন, অ্যাবসলিউটলি এটা ছিল একেবারে রাষ্ট্রনায়কোচিত তার মানে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একটা মানে একজন জাতীয় নেতার যে আপনার মানে যে গাম্ভীর্য, যে স্ট্যাচারটা দেখতে মানুষ পছন্দ করে, ইনফ্যাক্ট মানে ইট ওয়াজ ইম্বডিড তার মানে তার এভরি স্টেপিংয়ের মধ্যে। আবার যদি আপনি প্রফেসর মোহাম্মদ ইউনূসের দিকে যদি চিন্তা করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস তো মানে একজন মানে আমাদের সিনিয়র সিটিজেন, অত্যন্ত সম্মানিত একজন মানুষ আমাদের কাছে, সারা পৃথিবীতে উনি একজন অ্যাডোরেবল পার্সন, একজন আইডল, তাই না? তো দ্য ওয়ে উনি যেভাবে মানে তিনি একটা প্রধান রাজনৈতিক দলের নেতা জনাব তারেক রহমানকে তিনি যেভাবে সম্ভাষণ জানালেন, নিজে সোফা থেকে উঠে যে দরজার কাছে এগিয়ে, যেভাবে আমরা সাধারণত আমাদের মেহমানকে, অতিথিকে যেভাবে আমরা রিসিভ করি, তাই না? এটা একটা অদ্ভুত, একটা চমৎকার মানে মানুষ, বডি জেস্চার, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং, যে সৌজন্যতা মিটিংয়ে ফ্রম বোথ সাইডস, আই মাস্ট সে ইট ওয়াজ ইউনিক। এটা একটা এক্সাম্পলারি। এটা মানে আমার মনে হয় যে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তাদের যে একটা মিউচুয়াল রিলেশনশিপ, একটা মানে মিউচুয়াল রেসপেক্টের একটা ফাউন্ডেশন মানে ক্রিয়েট হয়েছে। আমি এটাকে শুধুমাত্র একটা টেনশন ডিফিউজের মিটিং বলি না, আমি এভাবে বলতে চাই যে এই মিটিং থেকে, এই জেস্চার থেকে, এই বডি ল্যাঙ্গুয়েজ থেকে, কথাবার্তার মধ্য থেকে যেই শিষ্টাচার, যে সৌজন্যতাবোধ, যে সহযোগিতা যেটা দেখলাম, মানে যে অ্যাটিটিউডটা দেখলাম, এটা কিন্তু অনুকরণীয়, অনুসরণীয় এবং এটা নিঃসন্দেহে বাংলার ইতিহাসে। এর মধ্য দিয়ে কি বিএনপির নির্বাচন নিয়ে বিগত সময়ে যে শঙ্কা আমরা দেখেছি, যে সংশয় আমরা দেখেছি, সেটি কেটে গেছে কিনা? আমি যদি একটু বিবৃতি তুলে ধরি যে 2026 সালে রমজানের আগেই বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে। এখানেও কি যদি কিন্তু কোনো বেড়াজাল আমরা দেখছি? আপনি একমত, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোনো ইব্বাট নাই, ঠিক আছে? তিনি সমস্ত কিছু ফয়সালা করে রেখেছেন এবং ফয়সালা করেন। আর বাকি আমরা যারা সবকিছু আমরা ইনশাল্লাহ বলি না, এবং একজন মুসলমানের জন্য ইনশাল্লাহ শব্দটা অত্যন্ত প্রযোজ্য। আল্লাহ যদি চান ইনশাল্লাহ আমি যাব বা করবো ইত্যাদি। তো সুতরাং ডেফিনেটলি এমনও তো হতে পারে যে হঠাৎ করে একটা আননোন কজ তৈরি হয়ে গেল। প্রচণ্ড আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সরকারের মানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, একেবারে আনএক্সপেক্টেডলি একটা প্রচণ্ড ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের ঘটনা ঘটলো উড়ির চরে। এক্সকিউজ মি, ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। এখন নির্বাচন আগে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, মানে একটা বিপর্যয় হতে পারে। 70 সালে আপনি প্রবাবলি তখন জন্মগ্রহণ করেননি আমার ধারণা, নাকি 1970-তে নাকি করেছেন? তো 70 সালে একটা প্রলয়ঙ্করী মানে ঝড়, জলোচ্ছ্বাস হয়েছিল। সেই জলোচ্ছ্বাসের কারণে কিন্তু নির্বাচন, তৎকালীন যে জাতীয় নির্বাচনটা হয়েছিল ইয়াহিয়া খানের সময়, জেনারেল ইয়াহিয়া খান, যে নির্বাচনটা তৎকালীন পুরো পাকিস্তান নির্বাচন কয়েকটি জায়গায় স্থগিত হয়ে গিয়েছিল। তো সুতরাং ইব্বাট তো থাকতেই পারে, ইব্বাট থাকতে পারে না? নির্বাচন আয়োজনের জন্য তো অনেকগুলো ফ্যাক্টর তো মানে নিঃসন্দেহে থাকে, আপনার সেগুলো থাকবেই। তবে আমাদের যে বক্তব্য, আমরা তো খুব ক্লিয়ার বলেছি, সেটা হচ্ছে যে আপনার সমস্ত সংস্কার তো আপনি আগামী জুন কেন, আপনি তো 27 সাল কেন, 28-29 সালেও সমস্ত সংস্কার শেষ করতে পারবেন না। বিকজ রিফর্ম হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার
প্রতিটি পরিস্থিতিতে আপনাকে নতুন করে অ্যাডাপ্ট করতে হবে, আপনাকে সমন্বয় করতে হবে, তাই না? তো এটার তো কোনো শেষ নাই। তারপর আপনার ট্রায়াল প্রসেস, আপনি যদি বিচারের কথা বলেন, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা গণহত্যা করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, আই এম টকিং অ্যাবাউট দি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, তাদের কথা, হাসিনা গভর্নমেন্টের কথা বলি, তো তাদেরকে যদি আপনি ট্রায়ালের মুখোমুখি করেন, সেটা কি আপনি নির্ধারিত করে দেন যে উইদিন 3 months ইউ উইল ফিনিশ দ্য মানে জুডিশিয়াল প্রসিডিউর? নো, এটা ইউ ক্যানট ডিটারমাইন ইন দিস ওয়ে। সুতরাং এটাও অনেক সময় লাগতে পারে, 3 মাস, 4 মাস, 6 মাস, 3 বছরও তো লাগতে পারে। বিশেষ পরিস্থিতির কথা আপনি বলছিলেন। সুতরাং এই জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি সমস্ত সংস্কার করেও আগামী 5 বছর নির্বাচন করতে পারবেন না, এবং সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হয়তো আগামী 5 বছর হবে। কারণ এত মানুষ অপরাধ করেছে, চালা চামুন্ডারে এত অপরাধ করেছে, এত টাকা লুণ্ঠন করেছে, এগুলোকে স্ট্রিমিং করতে হলে ইট উইল টেক টাইম। তো সুতরাং একটা গভর্নমেন্টকে, একটা আনইলেক্টেড গভর্নমেন্ট অত বছর ধরে থাকতে পারে না। এবং পৃথিবীতে বহু দেশের নজির আছে, আনইলেক্টেড গভর্নমেন্ট অনেক একটা পপুলার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যখন যারা ক্ষমতা গ্রহণ করেন এবং তারা যখন নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অথবা অনির্বাচিত হয়ে যখন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন, তাদের এই মানে কি বলে জনপ্রিয়তা থাকে না, তাদের ভাবমূর্তি খারাপ হয় এবং মানে অসন্তুষ্টির মুখোমুখি তারা হন। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি খুবই একজন প্রুডেন্ট পারসন, একজন প্রাজ্ঞ মানুষ বলে মনে করি, এবং ওনার মতো একজন প্রজ্ঞাবান মানুষ যিনি, এই প্রজ্ঞাবান মানুষ উনি সমস্ত কিছু উপলব্ধি করেন, বোঝেন, জানেন, এবং সেজন্যই আমার ধারণা তিনি নিঃসন্দেহে জনগণের প্রত্যাশার কথাটা বোঝেন, বাংলাদেশের সংকটটার কথা বোঝেন। এই যে এখন প্রতিদিনই অলমোস্ট আপনার পুশিনের ঘটনা ঘটছে, এবং এই অনির্বাচিত সরকারটি কিন্তু পুশব্যাক করাতে পারছে না। বাট আমাদের কিন্তু একটা এক্সপেরিয়েন্স আছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমার পার্টির প্রধান বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, এমনকি আমাদের পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন, তখনও মাঝে মধ্যে ইন্ডিয়া 2-1-2-4 যে আপনার পুশিনের চেষ্টা করেনি তা না, পুশিন করেছে, বাট আমরা ইমিডিয়েটলি আমরা পুশব্যাক করে দিয়েছি, তাই না? কিন্তু আনফর্চুনেটলি এই গভর্নমেন্ট কিন্তু পুশিনটাকে রিসিভ করছে, কিন্তু পুশব্যাকটা করার ব্যাপারটা, পুশব্যাকের ঘটনা কোনো ডেমনস্ট্রেট হয়েছে আমি জানি না আমরা, কিন্তু এটা হওয়া উচিত। ইন্ডিয়ান অথরিটিকে বলে দেওয়া উচিত, তাদের হেজিমনিদেরকে বলে দেওয়া উচিত যে নো, তুমি যাদেরকে বাংলাদেশে বানিয়ে প্রতিদিন পুশিন করছো, এটা তোমরা অন্যায় করছো। এবং এক ধরনের মানে ওই ইসরায়েলিরা যেমন গায়ে পাড়া দিয়ে যেমন ঝগড়া বিবাদ বাধায়, তুমি খুবই ছোট পর্যায়ে তুমি আমাদের সাথে একটা ঝগড়া বিবাদের একটা মানে দিচ্ছ আর কি, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছো। কিন্তু সেখানে তো প্রশ্ন আসে যে ভারত যে উস্কানিমূলক আচরণ করছে, নির্বাচিত সরকারের প্রতি তার আচরণের কোনো পরিবর্তন হবে কিনা, সে আলোচনায় ফিরতে চাই। এই সময় একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কেমন, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। আবারও ফিরছি অতিথির কাছে। ফিরে এলাম ভারত প্রসঙ্গে। বলছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভারতের যে হেজিমনি আমরা বিগত সময়ে দেখেছি, ভারতের সাম্প্রতিক সময়ের যে উস্কানিমূলক আচরণ, নির্বাচিত সরকারের প্রতি সে আচরণের পরিবর্তন হবে কি, আশাবাদী হতে পারেন কি? এটা একটা চমৎকার কথা বলছেন। যে কোনো দেশই, পৃথিবীর অন্যান্য শক্তি, ইভেন পরাশক্তি পর্যন্ত নির্বাচিত সরকারকে এক ধরনের সমীহ করতে হয়। আপনি পছন্দ করেন না, যেমন ধরেন আমি যদি এভাবে বলি, শ্রীলঙ্কাতে একটা অভ্যুত্থান হয়ে গেল, নিকট অতীতেই আমাদের দক্ষিণ এশীয় দেশে শ্রীলঙ্কা একটা অভ্যুত্থান হয়ে গেল। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের যে বাড়ি, মানে প্রেসিডেন্সিয়াল প্যালেস যেটাকে বলা হয়, সেই প্রেসিডেন্টের বাড়িটা কিন্তু ওখানকার জনগণ অকুপাই করেছিল, দখল করেছিল, লাইক আওয়ার গণভবনটা যেমন বাংলাদেশের জনগণ 24-এর 5ই আগস্ট যেমন অকুপাই করেছিল, দখল করেছিল, মানে জনগণের কর্তৃত্বে নিয়ে এসেছিল। ওটা শেখ হাসিনার কর্তৃত্ব থেকে জনগণের কর্তৃত্বে চলে এসেছিল গণভবন। ওই মানে আপনার ফেক পার্লামেন্টটার কর্তৃত্ব নিয়েছিল বা আপনার এই দেশের জনগণ 5ই আগস্টে। ইভেন পার্লামেন্ট বিল্ডিং জনগণের কর্তৃত্বে চলে গিয়েছিল। এখন আপনি যেটা বলছেন যে নির্বাচিত সরকার আসলে ভারতের এই মানে আধিপত্যবাদী মনোভাব থাকবে কিনা, না। কেন থাকবে না আমি বলে দিই। শ্রীলঙ্কা তো ভারতের মানে ওয়ান অফ দ্য নেইবার। তো শ্রীলঙ্কার সাথে ভারতের মধ্যে টানাপোড়েন ছিল,
এবং শ্রীলঙ্কার সাথে তাদের একটা সম্পর্ক খারাপ হয়েছিল। শ্রীলঙ্কায় কিন্তু ভারতের একজন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি ওখানে অ্যাসাসিনেটেড হয়েছিলেন শ্রীলঙ্কায়, ঠিক আছে। তো শ্রীলঙ্কায় এইবার যে গণঅভ্যুত্থানটা হয়ে গেল, সেই গণঅভ্যুত্থানে আপনার কি বলে এটাকে এই প্রাসাদ দখল করে ফেলল জনগণ, এবং বাংলাদেশের মতো প্রেসিডেন্টের প্রাসাদে পা দুলিয়ে মানে মানুষ কয়েক মিনিট ঘুমালো ঠুমালো ইত্যাদি, মানে নিজেদেরকে মানে প্রেসিডেন্টও ভাবলো। সেই দেশে গণঅভ্যুত্থান পরে নির্বাচন হলো। গণঅভ্যুত্থান পর সারা পৃথিবীতে নির্বাচন হয়, সারা পৃথিবীতে নির্বাচন ইজ দ্য অনলি অ্যান্সার। সেটা শ্রীলঙ্কা বলেন, সেটা পাকিস্তান বলেন, সেটা বাংলাদেশ বলেন, ইলেকশন ইজ দ্য অনলি অ্যান্সার। এর বাইরে দুনোমুনো করার কোনো সুযোগ নাই। সেখানে একটা বামপন্থী সরকার ক্ষমতা এসছে শ্রীলঙ্কায়, আপনার কিছু করার আছে? তাই না? দেখা গেল ওই সরকারটি কম্পারেটিভলি চীনের সাথে ঘনিষ্ঠ থাকবে, কম্পারেটিভলি। নেপালের একটা নির্বাচিত সরকার এসেছে, কম্পারেটিভলি তারা চীনের প্রতি ঘনিষ্ঠ থাকে। ওখানকার কমিউনিস্ট পার্টির যে নেতা কমরেড প্রচণ্ড সেখানে প্রধানমন্ত্রিত্ব করেছেন। ইন্ডিয়ার বলার থাকে না, নো ম্যাটার হোয়াট। একেবারে প্রো চাইনিজ একটা গভর্নমেন্ট ইনস্টলড বেশ কয়েকবারই হয়েছে আপনার মানে নেপালে। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল, মানে এত মানে মেজরিটি হিন্দুরা নেপালে বসবাস করে। ইভেন ইন্ডিয়াও মানে ইয়ে না, অ্যাবসলিউট মেজরিটি হিন্দু না, ওখানে প্রায় 20% মতো মুসলমান আছে, ওখানে অন্য ধর্মাবলম্বীরা আছে, খ্রিস্টানরা আছে, শিখরা আছে, জৈন সম্পর্ক নানান ধর্মাবলম্বীরা আছে। বাট নেপাল ইজ দ্য কান্ট্রি যেখানে অলমোস্ট 96-97% মানুষ হচ্ছে শুধুই হিন্দু। তো এইটা সেই একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, সেই হিন্দু রাষ্ট্র নেপালও কিন্তু ভারতের আধিপত্য মেনে নেয়নি। কিন্তু আবার ক্ষমতা থেকে নেপালি সরকারকে ডিসলস করাটা মানে অপছন্দর কথাটা জানান দেওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়। ওই নেপালের সরকার কিন্তু মাঝে মধ্যে মানে তাদের মানে মানচিত্র বদলে দেয়, দিয়ে দেখা গেলো কখনো কখনো চীনের কোনো অংশকে নেপালের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন ইন্ডিয়া প্রোটেস্ট করে। একটা ইলেক্টেড গভর্নমেন্টের স্ট্রেংথ আলাদা, খুবই আলাদা। যেমন ইরানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, যে তাদের নির্বাচন পদ্ধতি অফকোর্স ইলেক্টেড, ওখানে তো ধানায় পানায় করে তারা ইলেক্টেড হয় না, তাদের সিস্টেমে তারা ইলেক্টেড হন। ওই ইলেক্টেড গভর্নমেন্টকে আপনি ইচ্ছা করলে ওভারথ্রো করতে পারেন না, অস্বীকার করতে পারেন, তার পলিসির বিরোধিতা করতে পারেন। কিন্তু আমাদের ভৌগোলিক রাজনীতির যে সমীকরণ আমরা এই মুহূর্তে দেখছি, ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য চীন এবং ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং? ভারসাম্যর ব্যাপারটা কি? ভারসাম্য শব্দটা হচ্ছে একটা চালাকি কথাবার্তা, ট্রিকি কথা। আমার কোন ঠেকা পড়ছে যে আমার ভারসাম্য রক্ষা করতে হবে, তোমার একটু দিলাম তোমার একটু দিলাম। আছে না টুইন বেবিরা থাকে, বাবা মা কি করে ভাত রান্না মানে মা যে ভাত মানে একটা খাবার তৈরি করছে, তো দুই বেবিকে মুখে এখানে একটু দেয়, আরেকজন মাইন্ড করে আবার আরেকজনের মুখে তুলে দেয় না। আপনি তো টুইন বেবির মা না যে আপনাকে দুইটা বেবিকে প্লিজ করতে হবে। আমি বুঝাতে পেরেছি? আপনার দেশের স্বার্থটাকে অ্যাফোর্ড করবেন। আমি যদি মনে করি, সোজা কথা, আমি যদি মনে করি যে আমার কথা আমার পেঁয়াজ দরকার, চীন থেকে আমদানি না করে ভারত থেকে আমদানি করলে কেজি প্রতি আমার 1 টাকা কম হবে, আমি অফকোর্স আমি অপশন নেব ভারত থেকে না। আমি যদি মনে করি চীন থেকে আমদানি করলে আমার ভালো হবে, আমি সেটা ইয়ে করব। আমি মনে যদি করি যে আমার একটা ব্রিজ তৈরি করতে হবে, ইন্ডিয়ার চেয়ে চীনের টেকনোলজি অনেক ভালো বা খরচ কম পড়বে, আমি চীনের দিকে আগাবো। আমার জাতীয় স্বার্থ যেটা আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলেছেন, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমি তো ভারসাম্য রক্ষা করব না, আমি খুব ক্লিয়ার কাট। এই প্রশ্নটা আওয়ামী লীগ ভারসাম্য করার চেষ্টা করেছে, টাকার দরকার, ইন্ডিয়াকে মানে সরি আপনার মানে চায়নাকে তেল মেরেছে, টাকার দরকার, কারণ টাকা অত পরিমাণ টাকা তো আবার মানে ইন্ডিয়া দিতে পারবে না। আবার ইন্ডিয়াকে দরকার, ভুল ধারণা ছিল ইন্ডিয়া আমার ক্ষমতায় রাখবে। ইন্ডিয়া ক্ষমতা রাখে না, পাকিস্তান ক্ষমতা রাখে না, আমেরিকা ক্ষমতা রাখে না। আপনার পিপল, আপনার জনগণ আপনাকে ক্ষমতা রাখে। যেদিন থেকে জনগণের সাথে আপনার সম্পর্কের সুতোটা ছিন্ন হয়ে যাবে বা হালকা মানে একটা জায়গায় একটা শাড়ি পরি বা এক জায়গায় একটু ছেঁড়া ভাব চলে আসলে টান মালিক ফেড়ে যায় নাকি? তো যখন সম্পর্কটা এরকম মানে খুবই ভঙ্গুর হয়ে যাবে, ফ্রাজাইল হয়ে যাবে জনগণের সাথে, তখন ইন্ডিয়া চিন্তা করবে, পাকিস্তান চিন্তা করবে, আমেরিকা চিন্তা করবে, চীন চিন্তা করবে, তাহলে এখন ইট ইজ দ্য রাইট টাইম ওরে ফালাই দেওয়ার, তাই না? তা আপনি জনগণের সাথে সম্পর্ক হারাবেন কেন? গণতন্ত্র তো জনগণের সাথে সম্পর্ক হারাবার কোনো প্রশ্ন থাকে না। আপনি জনগণের সাথে সম্পর্ক রক্ষা করবেন, ইট ইজ ইয়ার পিপল।
জনগণ আপনার ক্ষমতার উৎস। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা কথা বলতেন, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, একদিকে আমরা গণতন্ত্রের কথা বলি, অন্যদিকে আবার আমাদের রাজনীতিতে আমরা আমলাতন্ত্রের প্রভাবের কথা শুনি, সাংঘর্ষিক কিনা? এটা হচ্ছে রাজনৈতিক নেতা যারা থাকেন, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, রাজনৈতিক নেতা যারা থাকেন তাদের অযোগ্যতা, আমি খুব স্ট্রেট বলি, আমি তো রাজনীতি করার লোক, আমি একজন রাজনৈতিক কর্মী। যখন কোনো রাজনৈতিক নেতা তারা যখন মন্ত্রী হন অথবা পার্লামেন্টারি কমিটিতে যখন তারা দায়িত্ব পালন, মানে প্রত্যেকটা মন্ত্রণালয় সংক্রান্ত একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থাকে, সব মন্ত্রণালয় সংক্রান্ত থাকে। এখন আপনি যদি এফিশিয়েন্ট এমপি না হন, আপনি যদি আমলাকে অ্যাকাউন্টেবল করতে পারার যোগ্যতা আপনার না থাকে, অথবা আপনি যদি নিজেই ধান্দাবাজির মধ্যে যুক্ত হয়ে যান, যে সচিবরে ঝামেলা করলে ধান্দা করতে পারবেন না, মানে ওইখানে কিছু কাজকর্ম করবেন, তো তদবির করবেন, উনি মাইন্ড করবে, ওনার সাথে একটা বৈরী সম্পর্ক হয়ে যাবে, তাহলে আপনি পারবেন না। আপনি মন্ত্রী হওয়ার পর যদি আপনার অযোগ্যতা থাকে, তার ফাইলের নোটিং যদি আপনি না বোঝেন, তার মতলবটা যদি না বোঝেন, আপনার লেখাপড়ার যদি ঘাটতি থাকে, তাহলে তো আপনি আমলাতন্ত্রকে, ওই ব্যুরোক্রেসিকে আপনার মানে একটু তোয়াজ করে চলতেই হবে, সোজা কথা, তাই না? আর এখন তো খুব তোয়াজ করার কোনো কারণও নাই। একসময় আমলারা, পাকিস্তান আমলে আমলারা, স্বাধীনতার পরে যারা সিএসপি ছিলেন, তারা অনেক সময় ফাইলের নোটিংগুলোতে তারা আপনার ইংরেজিতে লিখতেন। তো অনেক সময় পলিটিশিয়ানরা যারা মানে মন্ত্রী টন্ত্রী ছিল, তারা ইংরেজি ভালো করে বুঝতো না বোঝার ফলে ওই সচিব এসে যা বলতো এটা সাইন টাইন করে দিত আর কি, মনে করতে দরকার নাই। এখন তো বাংলায় আমার যতদূর আমার ধারণা, আমি তো মন্ত্রী টন্ত্রী এখনো হই নাই, তো আমার ধারণা মতে যখন সরকারি দপ্তরে মানে ফাইলে যে নোটগুলো লিপিবদ্ধগুলো বোধহয় বাংলাতেই হয় আমার ধারণা। তো তাহলে তো আপনার মানে বাংলাটুকু তো না বোঝার কোনো কারণ থাকে না। আর আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, মানে আই এম নট ক্রিটিসাইজিং অল অফ দেম, আমাদের ব্যুরোক্রেসি সবাইকে আমি মানে সমালোচনা করছি না, ব্যুরোক্রেসির একটা পার্ট তো এফিশিয়েন্টও না। মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয়, মানুষ যখন নৈতিকতা হারিয়ে ফেলে, তার যখন নৈতিক অবক্ষয় ঘটে, যাদের অডিও অথবা ভিডিও মানে লিক হয়ে যায়, আপনি জানেন অনেক ডিসির, অনেক এসপির জিনিস লিক হয়ে গেছে না, তখন তো সে দুর্বল হয়ে যাবে, সোজা কথা। মানে তার তো আর সাথে কাজ করতে পারবে না, গেল এক। এখন কথা হচ্ছে কি যে আপনি কেন আপনি এত মানে ব্যুরোক্রেসিকে আপনার ভয় পড়তে কোনো, আপনি ব্যুরোক্রেসিকে অ্যাকাউন্টেবল করেন, আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন না কেন? আপনার আমেরিকায় যে মানে আপনার যে সমস্ত সিনিয়র পলিটিশিয়ানরা আছেন, কংগ্রেসম্যানরা, মাই গড, আরে ব্যুরোক্রেসির দূরের কথা, প্রেসিডেন্টকে মনে নাকানি চুবানি খাওয়াই দেয়, তার মন্ত্রী, তারা প্রেসিডেন্টকে নাকানি চুবানি খাওয়ায়। কারণ হচ্ছে ওখানে এফিশিয়েন্ট লোকেরা কংগ্রেসম্যান হন, আপনার ওই মানে কি বলে এই সিনেটর হন, টাকার বিনিময়ে 80 বছর 84 বছর 85 বছর ঝুলে গেছে, বা আমার অনেক টাকা আছে, আমি এমপি হব, তারপরে স্বপ্ন থাকবে আমি কাজ করতে পারবো না, দুইজনদের উঠাইতে হবে, তিনজনদের নামাইতে হবে, সেই লোকও যদি মনে করে মন্ত্রিত্বের স্বপ্ন দেখে, তো সেখানে তাহলে ওই মন্ত্রণালয় কি কোনো মানে কি বলে আমলারা চালাবে না পলিটিশিয়ান চালাবে? নাম্বার ওয়ান, হি ইজ নট এ পলিটিশিয়ান। আপনি দেখেছেন একটা জরিপ এসছে যে আওয়ামী লীগের হাসিনার আমলে 65 না 70% মতো পার্লামেন্টে শুধু ব্যবসায়ীরা ছিল। তো ব্যবসায়ীদের তো একটা ব্যবসায়িক ধান্দা থাকে, আজকে এমপি নাই, মন্ত্রী নাই, কালকে তো তাকে আবার তার কর্পোরেট হাউসে ফিরতে হবে, তার ব্যবসা চালাইতে হবে। এর জন্য তারা ব্যুরোক্রেসির সাথে, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির সাথে তাল মিলাই চলে। তারপরে এখন আরও তো ভয়ের কোনো কারণ থাকার কোনো কারণ নাই। উই হ্যাভ 2 টাইপ অফ সিভিল সার্ভিস, একটা আছে বাংলাদেশ সিভিল সার্ভিস, বিসিএস বলি আমরা, আরেকটা আছে আপনার ওই যে কি বলে মানে এটা বোধহয় টিসিএস, ওই তালেব আলী না কোনো একটা লোক ছিল যে কি গাড়ির ড্রাইভার না কি ছিল, সে যে প্রশ্নপত্র ফাঁস করতো, কি নাম যেন একটা লোকের নাম আসছিল, তালেব আলী নাকি আইয়ুব আলী, হোয়াট এভার, মানে প্রশ্নপত্র ফাঁস করেছিল। তো ওর প্রশ্নপত্র ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে যারা বিসিএস অফিসার, তারা তো তালেব আলী সিভিল সার্ভিসেরা, তো তালেব আলী সিভিল সার্ভিসের তো যোগ্যতা নাই। এই অযোগ্য তালেব আলীরা, তালেব আলীদের নৈতিক শক্তি দুর্বল থাকে, ওরা চোর হয়, ওরা দুর্নীতিবাজ হয়, ওরা ঘুষখোর হয়, ওরা মানে নৈতিকতা বিবর্জিত মানুষ হয়। তাদের আবার প্রাধান্য থাকে কেমনে? প্রাধান্য তখনই হয় যখন আপনি নিজে ইনএফিশিয়েন্ট হবেন। পলিটিশিয়ান যখন ইনএফিশিয়েন্ট হয়ে যায়, অথবা পলিটিশিয়ান যখন নেক্সাসে ঢুকে পড়ে, মানে চক্রের মধ্যে ঢুকে পড়ে, আমলাতন্ত্র, দুষ্ট আমলাতন্ত্রের একটা চক্র, এবং আপনার ওই দুর্নীতিগ্রস্ত আপনার রাজনীতিক, এরা সবাই মিলে, বা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, একটা সিন্ডিকেট, একটা চক্র, নেক্সাস, এরা যখন
এক হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরেও দেখেছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রীতিমতো হিমশিম খেয়েছে প্রশাসনকে সামাল দিতে, এবং যে পরিমাণ প্রশাসনিক সংকট অন্তর্বর্তী সরকার পড়েছে এর প্রভাব আসলে নির্বাচিত সরকারের প্রতিও থাকবে কিনা? কিছুটা থাকবে। কেন থাকবে? সেটা হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে যে আমি ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার পার্টি কখনো এভাবে হয়তো বলেনি, আমার নলেজে নাই, বাট আমি এই যে আগে বলেছি এটা আমার ব্যক্তিগত মত। অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা পরিষদে ঢুকেছেন যারা, এমনি তো অন্তর্বর্তী সরকারের তো মানে আপনার ইয়েটা কম, কি বলে স্ট্রেংথটা কম, মানে লোক সংখ্যায় কম, তারা পলিটিক্যাল গভর্নমেন্ট যেমন 30 জন 40 জন লোককে মন্ত্রী করে ইত্যাদি, তো এরা অতজন বোধে করেনি। এখন আমি এক্সাক্ট আমি জানি না, কারণ মাঝে মধ্যে আবার ইউনূস সাহেব এই অনেক মানে কি বলে বিশেষ সহকারী নামে অনেক উপদেষ্টা ঢুকেছেন প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে, সুতরাং এক্সাক্ট আমি নাম্বারটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এদের মধ্যে অনেকেই খুব এফিশিয়েন্ট না, অনেকেই কিছু এফিশিয়েন্ট আছে, বাট মেজরিটি পিপল এফিশিয়েন্ট না। সরকার চালাবার যোগ্যতা এদের অনেকেরই নাই, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি। তারা তাদের টিউয়ার যেটা টার্মস অফ রেফারেন্স অনেকেই বোঝেন না, একদম আমি মানে বলতে চাই। এবং শেখ হাসিনা রেখে যাওয়া তার পরিত্যক্ত যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা দিয়ে চলছে, এবং আপনি খুব অবাক হবেন, আমি জেনে বলছি, আমি ঠিক এক্স্যাক্টলি আমি মানে নামটা বলছি না, আমি কিছুদিন আগে মানে দেশের বাইরে গিয়েছিলাম, তখন আই ফাউন্ড এ পারসন হি ওয়াজ ইউজিং রেড পাসপোর্ট, একজন ফর্মার এমপি। উনি আমাকে খেয়াল করেননি, আমি একজন ফর্মার এমপিকে দেশের বাইরে একটা জায়গায় খেয়াল করেছি। তো সেখানে তিনি, এবং বোধহয় আমাকে তিনি চিনেন না, কারণ সে অত মানে লাইমলাইটের এমপি ছিলেন না। তো যাই হোক, তো তিনি যখন বসেছিলেন, আমি তার পাশ দিয়ে যখন গেলাম একটা সার্ভিস সেন্টারে, তখন দেখলাম তার বুক পকেটের মধ্যে একটা লাল পাসপোর্ট। এফিসিয়েন্সির কথাটা তুললেন না আপনি, আমি আপনার এর সঙ্গে এফিসিয়েন্সির একটা উদাহরণ দিই আপনাকে। ওই বাংলাদেশে চোর পালালে বুদ্ধি বাড়ে বলে একটা প্রবচন আপনি শুনেছেন। আপনি মাঝে মধ্যে দেখবেন অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা বলে না, 2-3, এই লোকগুলো একটাও কিন্তু দেশে নেই, মোস্টলি এরা সব আগেই পালিয়ে গেছে। এই যে এতগুলো, প্রথমে সরকার আমি যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তাহলে আমরা কি করতাম জানেন? যতগুলো রেড পাসপোর্ট ইস্যু হয়েছে এমপিদের নামে, মন্ত্রীদের নামে, বা যাদের নামে রেড পাসপোর্ট আছে বা তাদের পোষ্যদের নামে, সমস্ত রেড পাসপোর্ট একবার গড়ে প্রথমে বাতিল করতাম। বলতাম যে সকল প্রকার ইস্যুড রেড পাসপোর্ট এত তারিখ পর্যন্ত বাতিল বলিয়া গণ্য হইবে। ওই নাম্বারগুলি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, ওই ডিপার্টমেন্ট থেকে শুধু একদিন লাগতো আমার তথ্যটা, বা আরও কম সময় লাগতো জানতে যে কতগুলো রেড পাসপোর্ট ইস্যু হয়েছে এবং তাদের নাম্বারগুলো কি। তো নাম্বারগুলো তারা আমাদের জানাতে, এটা তো ডাটাবেজের মধ্যে আছে। জানাবার পরে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, কি করতাম জানেন? স্ট্রেইট নাম্বার 1 হচ্ছে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল ইমিগ্রেশনে জানিয়ে দিতাম যে এই রেড পাসপোর্টগুলো নো লঙ্গার এগুলো সার্ভিসেবল না, এগুলো কার্যকর না, এগুলো ডিসফাংশনাল, এগুলো ব্যান্ড, এগুলো সরকার এটা বাতিল করেছে, ডিসকার্ড করেছে। এবং এটা শুধু তাদের ইমিগ্রেশনকে জানিয়ে দিতাম, সমস্ত অ্যাম্বাসিগুলো, পৃথিবীর অন্য দেশে অ্যাম্বাসিগুলো হেডকোয়ার্টার জানিয়ে দিতাম। তাহলে এই লাল পাসপোর্ট দিয়ে কয়েকদিন আগে, যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, ওই যে রেজাল্ট করিম বলে একটা ভদ্রলোক একটা গল্প ফেঁদেছে, তিনি কত হাত পানির তলে ময়লা পানির মধ্যে নাক জাগিয়ে তিনি তারপর ভারতে পালালেন, এগুলো সব গল্প, কিন্তু এগুলো সব আগেই ভেঙেছে। তারপর ওখান থেকে হঠাৎ করে আজকে না গতকালকে অনলাইনে দেখলাম হি ওয়াজ ফাউন্ড ইন লন্ডন, তিনি লন্ডনে, ইন্ডিয়া থেকে তিনি লন্ডনে গেলেন। আমার কোশ্চেন হচ্ছে, তিনি কি ভারতীয় পাসপোর্ট নিয়ে লন্ডনে গিয়েছেন? ইন্ডিয়ান গভর্নমেন্ট কি তাকে পাসপোর্ট ইস্যু করেছে তাকে? তাহলে কোন পাসপোর্ট দিয়ে তিনি ইন্ডিয়া থেকে তিনি লন্ডনে গেলেন? কথাটা খেয়াল করবেন। সার্টেনলি আমি বিশ্বাস করি এই বাংলাদেশ সরকারের যে ইনএফিশিয়েন্ট ব্যুরোক্রেসি, ইনএফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ইনএফিশিয়েন্ট আপনার অ্যাডভাইজার্স, আমি সবাই ইনএফিশিয়েন্টের কথা বলিনি, কিন্তু তারা যদি রাইট টাইমে যদি পদক্ষেপ নিতেন, তাহলে কি রেজাউল করিম বা এই জাতীয় লোকেরা
তারা কি ওই রেড পাসপোর্ট মানে হচ্ছে ভিসা ছাড়া ট্রাভেল করা যাবে? ডক্টর আসাদুজ্জামান রিপন, দক্ষতার কথা যে আপনি বলছেন, দক্ষতা তো আসলে সর্বক্ষেত্রেই বিবেচনা করা উচিত। রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের রাজনীতিতে দক্ষতা কতটা বিবেচনা করা হয় বা সেই সম্ভাবনা বা সুযোগ কতটুকু থাকে, আমি সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি দক্ষতার কথা বলছিলেন, কিন্তু রাজনীতিতে আসলে দক্ষতা কতটা বিবেচনা করা হয়? রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে যদি আসি, দক্ষতা বিবেচনায় তারা মনোনয়ন দেয় কি? ত্যাগী নেতারা কতটা মূল্যায়ন পায় দলের? মানে আমি কিন্তু সবকটা আমি উচিত এবং অনুচিতের জায়গায় যাব। এক নম্বর হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স নাই, মানে আমি এখন পর্যন্ত পার্লামেন্টে মানে যাইনি, মানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত মানে মানে আমি যে পর্যন্ত যাইনি, আমি মনে করি যে এটা আমার ললাটে লেখা ছিল না, এবং আমি প্রচণ্ডভাবে বিশ্বাসী মানুষ, এবং এটার জন্য আমার কোনো রিগ্রেটও নাই, কোনো হা-হুতাশও নাই। আমি মনে করি এটা আল্লাহর ফয়সালা এইভাবেই ছিল, হোয়াট এভার। এখন কথা হচ্ছে, আমি যেটা মনে করি, যদি রাজনীতি যদি ক্ষমতা না হয়, সরকার পরিচালনা যদি ক্ষমতার ব্যাপার না, যদি দায়িত্ব হয়, তাহলে যেমন মনে করেন আপনাকে আমি যদি উদাহরণ দিই, আপনি একটা গাড়ি চালাবেন, আপনি গাড়িতে বসবেন, আপনি আপনার ড্রাইভারটাকে আপনি কি করবেন? যে লোকটার হাতে আপনার জীবনটা এবং আপনার গাড়িটা নিরাপদ থাকবে এবং পথচারী নিরাপদ থাকবে, অন্য গাড়িটা নিয়ে আপনি এমন একজন ড্রাইভারকে নিয়োগ দেবেন নাকি? আপনি যার তার গাড়িতে উঠবেন না। যদি দেখেন খুব এলোমেলো গাড়ি চালাচ্ছে, আপনি নেমে, ভাই তুমি থামো, আমি নামবো, তাই না? আচ্ছা, তো দেশ যদি পরিচালনার ব্যাপার থাকে এবং এটা যদি একটা রেসপন্সিবিলিটিস থাকে, সরকার পরিচালনার একটা দায়িত্বের অংশ হয়, মানে দায়িত্ব তো বটেই, তাহলে আপনার উচিত হবে যারা রাইট পিপুল শুড বি প্লেসড ইন দ্য রাইট পজিশন। তা না হলে তো তারা ডেলিভারি করতে পারবে না। খুব ক্লিয়ার। যেমন মনে করেন 54 বছর হয়ে গেল রাষ্ট্রের বয়স, না 54 বছর। আমার দেশে এখন পর্যন্ত একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চিকিৎসা উপযোগী একটা, ইভেন মন্ত্রীদের চিকিৎসা, মন্ত্রী আর ওদের চিকিৎসা আলাদা জায়গা লাগে না, ওই কারণে বলিনি। আমি বলছি যে আমাদের দেশের মন্ত্রীবার যারা একটু এলিট, যারা মানে এলিট বলতে ফিনান্সিয়ালি যারা মানে আপস্টার্ট, যারা মনে করেন যে তারা ধনী মানুষ, যারা অ্যাফোর্ড করতে পারে, দে আর নট গোয়িং টু পিজি হসপিটাল, দে আর নট গোয়িং টু ঢাকা মেডিকেল হসপিটাল, অ্যাটলিস্ট দে আর ভিজিটিং অ্যাপোলো তো এখন বুঝে একটা অন্য হাসপাতাল, অথবা এভার কেয়ার অথবা ইউনাইটেডে তারা যায়। কেন যায়? একটু কমফোর্টেবল, একটু ক্লিন, একটু মানে মনে করে এখানকার ডাক্তারগুলো ভালো ইত্যাদি। আপনি মজার ব্যাপার হচ্ছে, মোস্ট অফ দিস ডক্টরস এরা কিন্তু ফ্রম ইদার ঢাকা মেডিকেল কলেজ অথবা পিজি, এখানেই কাজ করে গেছে। ওখানে যাওয়ার পরে অ্যাপ্রনটা বদলে ফেলছে, একটু ক্লিন হয়েছে, ক্লিন এনভায়রনমেন্টে কাজ করে, দ্যাটস অল। আচ্ছা, তাহলে আমি কেন মানে আমরা ধরেন আমরা চিকিৎসার জন্য ঢাকায় কেন, ঢাকা মেডিকেলে কেন চিকিৎসা নিচ্ছে না? ঢাকা মেডিকেল বলতে যেহেতু রাজধানীর প্রধান হাসপাতাল, সেই জন্য। অত পিজিতে কেন যাচ্ছি না? আমার প্রেসিডেন্টের ওপেন হার্ট কেন সিঙ্গাপুরে হয়? আমি কথাটা বুঝতে পারলাম। বর্তমানে যে দেশের যিনি প্রেসিডেন্ট, সাংবিধানিক প্রেসিডেন্ট বলি বলছি, বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, তার ওপেন হার্ট সার্জারি হলো কেন সিঙ্গাপুরে? আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিলেন, তার চোখ পরীক্ষা কেন সিঙ্গাপুরে বা ব্যাংকক হবে? শেখ হাসিনা যখন যিনি মানে বিনা ভোটের প্রধানমন্ত্রী হলো, তো তিনি মানে কি বলে চিফ এক্সিকিউটিভ পদটা তো হোল্ড করতেন, তাকে কেন চোখ পরীক্ষার জন্য লন্ডনে যেতে হয়? ওয়াই? আপনি কেন একটা বিশ্বাসযোগ্য হসপিটাল, মানে আপনি মানে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্টরা কেন করতে পারে নাই? ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি কি কখনো দেখেছেন মোদি বিদেশে চিকিৎসার জন্য যায়? অথবা অন্য যারা, মনমোহন সিং আগে ছিলেন তিনি গিয়েছেন, অথবা মিস্টার বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী, প্রতিবেশীর উদাহরণই টানলাম, তারা কি যান না? বিকজ তারা ওই মাপের হাসপাতাল তৈরি করতে পেরেছে নিজেদের দেশে। তাহলে আমাদের উচিত ছিল নিজেদের একটা ওই মাপের হাসপাতাল তৈরি করা, এই পিজি হাসপাতালটাকে পাজি হাসপাতাল না বানিয়ে, তাই না? আপনি নামে বলে নামে তালপুকুর ঘটি ডোবে না, নাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়। অনেক পরীক্ষাই এখানে হয় না, পরীক্ষা মানে অনেক ব্লাড পরীক্ষা, অনেক ক্যান্সার ট্রিটমেন্টের পরীক্ষা। ইউ হ্যাভ ইউর ক্যান্সার ইনস্টিটিউট, আপনার ক্যান্সার হাসপাতাল আছে, কিন্তু অনেক পরীক্ষা এখানে হয় না। ওর রেডিওথেরাপি মেশিনই নাকি অকেজো। চিন্তা করতে পারেন সেখানে আসলে দক্ষতা বিবেচনা করতে গেলে নিশ্চয়ই সদিচ্ছাটা বেশি জরুরি। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে যদি এক লাইনে বলবো যে সেটার জন্য আমি শুধু ওই হাসপাতালটা দিয়ে শেষ করতে চাই, যার ভিশন থাকবে,
মমতা থাকবে মানুষের জন্য এবং দেশের জন্য। অনেক মানে দূরদর্শী লোক এবং একজন ভীষণ স্বপ্নবাজ মানুষ, যেটা আমার নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, যেটা তারেক রহমানের মধ্যে যেটা আমি দেখি। এই জাতীয় নেতৃত্বের অধীনে তারা যদি ভালো মানুষগুলোকে, এক ঝাঁক স্বপ্নবাজ মানুষ, এক ঝাঁক দূরদর্শী মানুষ এবং নিঃসন্দেহে শিক্ষিত দূরদর্শী লোকজনগুলোকে যদি অন্তর্ভুক্ত করা যায়, এই দেশটা সত্যি সত্যি, বিলিভ ইট অর নট, উইদিন 10 years আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষাংশে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।